চলো আজকের ক্লাস শুরু করছি। আজকে ইন্টারফারেন্সের যে পোর্শনটা আমরা করব সেটা হচ্ছে কিছু থিওরিটিক্যাল দুটো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আর একটা পোর্শন যেটা হচ্ছে ইয়ংস ডাবল স্লিটের মধ্যে কোনো ব্লক দিয়ে দিলে কি হবে সেটা। কোনো বোর্ডসে সেটা অপশনাল করা নেই, তাই আমি ওটা করিয়ে দিচ্ছি, বাট ওখান থেকে কোশ্চেন খুব কম আসে। তার আগে লেখো আজকে প্রথম টপিক কন্ডিশন ফর সাস্টেইনড ইন্টারফারেন্স, খুব ইম্পর্টেন্ট জিনিস, পরীক্ষায় লিখতেও দেয়। চলো লেখো নাম্বার ওয়ান, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা নাম্বার ওয়ান, তোমাদের অলরেডি এ নিয়ে আমি আলোচনা করেছি। দ্য টু সোর্সেস মাস্ট বি কোহেরেন্ট। আগের দিন আমি বলেছিলাম কোহেরেন্ট মানে সব ডিটেলসে যদি দেখতে চাও হোয়াট ইজ কোহেরেন্ট সোর্স, ডেফিনেশন তো খুব ইজি। ইফ দেয়ার ইজ নো পাথ ডিফারেন্স বিটুইন দ্য টু সোর্সেস দেন ইট ইজ কল্ড কোহেরেন্ট সোর্সেস। বাট অ্যাকচুয়ালি ওটা আসে ফ্রিকোয়েন্সি থেকে, ডিটেলস ম্যাথমেটিক্স করে আমি তোমাকে দেখিয়েছি হোয়াট ইজ কোহেরেন্ট সোর্স। ওয়েভ অপটিক্স এর আগের ভিডিও দেখো, তাহলেই সেখানে দেখতে পাবে। আচ্ছা, কোহেরেন্ট সোর্স তখন আমি ওখানে বলেছিলাম এরই সেকেন্ড পয়েন্ট, কোহেরেন্ট হলে অটোমেটিক্যালি সেকেন্ড পয়েন্ট ফলো হবে। কি সেকেন্ড পয়েন্ট হচ্ছে দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য বোথ দ্য লাইট সোর্সেস, দ্য ফ্রিকোয়েন্সি of two sources must be same, দুজনেরই ফ্রিকোয়েন্সি সেম, যেটা আমরা করেছিলাম ওমেগা 1 ওমেগা 2 করে। দেখবে y is equal to a sin ওমেগা 1t একবার করেছিলাম, একবার ওমেগা 2t করেছিলাম, ম্যাথমেটিক্স করে দেখিয়েছিলাম ওমেগা 1 ওমেগা 2 হলে ফেজ ডিফারেন্স কনস্ট্যান্ট থাকছে না বা পাথ ডিফারেন্স কনস্ট্যান্ট থাকছে না। ওমেগা 1 ওমেগা 2 ইকুয়াল করলে তখন সেটা ইকুয়াল হচ্ছে এবং তার নাম কোহেরেন্ট সোর্সেস। ক্লিয়ার সবার এত অবধি? নাম্বার 3 বলছে amplitude of both the sources must be same or nearly equal, মানে সেম যদি নাও হয়, কাছাকাছিও যদি হয় তাহলেও কাজ চলে যাবে। must be same or nearly equal, must be same or nearly equal, মানে বোঝো, চিন্তা নেই, সব বোঝাবো। ধরো একটার অ্যামপ্লিটিউড a1 আর একটার অ্যামপ্লিটিউড a2, এক্সাম্পল করছি। ধরো একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 100 আর একটা হচ্ছে 10। তাহলে যখন সুপার ইম্পোজ করবে তখন রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউড হবে কনস্ট্রাকটিভ হলে 110। বলো বুঝলে কিনা? দুটোকে অ্যাড করে দিলাম। আচ্ছা, এটা যখন আর মানে অ্যামপ্লিটিউড রেজাল্ট্যান্ট ম্যাক্সিমাম, আচ্ছা অ্যামপ্লিটিউড রেজাল্ট্যান্ট মিনিমাম হবে কত হবে তোমরা বলো? 90। ভেরি গুড, 90 হবে। আচ্ছা 90 আর 110 মানে ব্রাইট, 90 মানে কি ডার্ক হবে না ব্রাইটের একটু কম ব্রাইট হবে? তাহলে যে কন্ট্রাস্টটা হবে ব্রাইট ডার্কের যে কন্ট্রাস্টটা হবে সেটা এটাতে ভালো হবে নাকি? দেখো একটা 100 আর একটা 99, বলো এয়ার ম্যাক্স কত হবে? 199 আর এয়ার মিনিমাম কত হবে? বলো কোন কেসে কন্ট্রাস্ট সব থেকে ভালো হবে? সেকেন্ড কেসে। তাহলে সেখানে অ্যামপ্লিটিউড
ইকুয়াল অর নিয়ারলি নিয়ারলি ইকুয়াল বলা যায় অ্যাম্পলিটিউডটা? ফিল হয়েছে কি বোঝাতে চাইছি আমি? যদি যদি দুটো সেমও হয় তাহলে আরো ভালো, 100 আর 100, তাহলে এটা 200, এটা 0, তাহলে must be same or nearly equal, must be না, both of the sources is same or nearly equal, হতেই হবে এমন কোনো মানে amplitude of both the sources is same or nearly equal. Clear? মুছে দিলাম। নাম্বার 4, এই পয়েন্টটাও আমি আগের দিন বলেছিলাম, মনে হয় এখান থেকে আগের দিন একটা পয়েন্ট বলে একটা প্রবলেম বলে তারপর শেষ করেছিলাম। কি? the source, the two মানে the sources should be monochromatic বলেছিলাম। the sources should be monochromatic বলেছিলাম, বলো। আচ্ছা, কোশ্চেন হচ্ছে স্যার যদি মনোক্রোম্যাটিক না হয়, আগের দিনের কোশ্চেনটা কি ছিল, আগের দিনের ভিডিও বলে দিচ্ছি। কোশ্চেনটা ছিল এরকম, ইফ দ্য রেড লাইট, আমার মনে নেই এক্স্যাক্ট কি ছিল, আমার রাফ একটা বলছি, ইফ দ্য রেড লাইট ইজ রিপ্লেসড বাই ব্লু লাইট, এরকম কিছু ছিল। যাই হোক, কোশ্চেন হচ্ছে স্যার যদি মনোক্রোম্যাটিক না হয়ে কি বলবো হোয়াইট লাইট সোর্স হয় তাহলে কি ইন্টারফিয়ারেন্স এফেক্ট হবে না, নাকি বাজে দেখতে হবে? অ্যান্সার হচ্ছে বাজে দেখতে হবে, ইন্টারফিয়ারেন্স এফেক্ট কিন্তু হবে। তাহলে এর পরের কোশ্চেনই আমি তোমাকে করাবো, when monochromatic light source is replaced by white light source, এই কোশ্চেনটাও পরীক্ষায় দেয়। ক্লিয়ার? তার মানে একটু ভালো করে দেখো, 1 আর 2 হচ্ছে কম্পালসারি, 1 আর 2 হতেই হবে, না হলে ইন্টারফিয়ারেন্স এফেক্টই হবে না। 3 আর 4 যদি হয় তাহলে কন্ট্রাস্ট ভালো হবে, যদি না হয় তাহলে কন্ট্রাস্ট খারাপ হবে। বলো ক্লিয়ার কিনা? নাম্বার 5, the two sources should be narrow, quite narrow বা narrow। কেন সেটা বোঝো। ধরো এরকম স্লিট এঁকেছিলাম, আমার স্লিট গুলো যদি ওয়াইড হতো তাহলে আমি বলতে পারি এই ওয়াইড স্লিট গুলো এক একটা স্মল সোর্সের সামেশন, অনেকগুলো। বলো বুঝছো কিনা? যদি সোর্স ন্যারো না হয় তাহলে আমি বলতে পারি এটা যদি এটার উইডথ যদি বেশি হয় তাহলে আমি বলতে পারি উইডথ বেশি মানে তার মধ্যে অনেকগুলো ন্যারো সোর্স আছে। বলো বুঝলে কিনা? তাহলে প্রত্যেকটা ন্যারো সোর্সের জন্য একটা করে ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন পাবো, তাহলে একটা ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন সেকেন্ড ন্যারো সোর্সের জন্য ইন্টারফিয়ারেন্স প্যাটার্নের সাথে সুপার ইম্পোজ করবে বা ওভারল্যাপ করবে, তাহলে ব্রাইট ডার্কের এফেক্টটা ডিস্ট্রয় হয়ে যাবে। বলো বুঝলে কিনা? আবার বলছে দ্য টু সোর্সেস শুড বি কোয়াইট ন্যারো। কোয়াইট ন্যারো মানে কি? কোয়াইট ন্যারো মানে ভাবো যেন একটা সহজ কথা বলি, সোর্স বানানোর উপায় বলি একটা সহজ। ধরো একটা এরকম বই নিলে, বই বা পিচ বোর্ড নিলে, এটাকে একটা ব্লেড নেবে, খুব সহজে এক্সপেরিমেন্ট করা যায়।
একটা ব্লেড নেবে, নিয়ে একবার এরকম লাইন টানবে, এরকম ভাবে টানবে একবার, তাহলে একটা হালকা একটা কেটে যাবে একটা লাইন, পিচবোর্ড বা হালকা একটা পেজ নিয়ে করলে। বলো বুঝছো কি না? একবারই টানবে, একবার টানবে। বলো বুঝলে কি না? ওটাকে বলা হয় স্লিট। বলছে সেই স্লিটটা যদি ওয়াইড হয়, অনেকটা চওড়া হয়, তাহলে কি হবে? এটা হচ্ছে স্লিটটা, মানে বুঝতে পারছো কত সরু? ছবিটা আমি একটু বড় করে দেখিয়েছি, নয়তো বোঝাবো কিভাবে। এখানে দেখো, এখানে স্লিটটাকে বড় করে দিয়েছি, তাহলে বলতে পারি এগুলো অনেকগুলো সামেশনে, ন্যারো সোর্সের সামেশন হয়ে যাবে। প্রত্যেকটা ন্যারো সোর্সের জন্য একটা একটা করে ইন্টারফারেন্স প্যাটার্ন হবে, তাহলে অনেকগুলো ন্যারো সোর্সের জন্য তার কম্বিনেশন হয়ে যাবে। হলে কি হবে? ওভারল্যাপ করবে, ওভারল্যাপ করলে এর ব্রাইট এর ডার্কের সাথে সুপারপোজ করতেই পারে, তাহলে ইন্টারফারেন্স প্যাটার্নটা ডিস্ট্রয় হয়ে যাবে, বা তুমি ভালো করে বুঝতে পারবে না। বলো বুঝলে কিনা? চলো, তাহলে এটা হলো 5 নম্বর পয়েন্ট। এগুলোই মেন। আরেকটা বলে দিচ্ছি তবুও, এটা তোমরা জানো, এই পয়েন্টটাও জানো, আমি অঙ্ক করে দেখিয়েছি এই পয়েন্টটা থেকে, খুব ইম্পর্টেন্ট জায়গা। 6 নম্বর পয়েন্ট, ক্যাপিটাল ডি গ্রেটার দেন স্মল ডি হবে। তুমি বলে কেন হবে? তার রিজন ভালো করে বোঝো। আমরা আগের দিন ক্যালকুলেট করে দেখিয়েছি, ফ্রিঞ্জ উইডথ এর ফর্মুলা হয় ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি, হ্যাঁ কি নয়? যদি ক্যাপিটাল ডি বড় হয়, তাহলে আমি বলতে পারি ফ্রিঞ্জ উইডথ বড় হবে। আর যদি ক্যাপিটাল ডি ছোট হয় বা স্মল ডি বড় হয়, তাহলে ফ্রিঞ্জ উইডথ ছোট হয়ে যাবে। ফ্রিঞ্জ উইডথ যদি ছোট হয়ে যায়, তাহলে তুমি কি চোখ দিয়ে সেটাকে ডিস্টিংগুইশ নাও করতে পারো। তাই বলছে ক্যাপিটাল ডি গ্রেটার দেন স্মল ডি হবে। আর এটা নিয়ে ডিটেলস অ্যানালিসিস অঙ্কেতে আমি তোমাকে করে দেখিয়েছি। বলো সবার ক্লিয়ার হলো কি না? চলো, তো এই হলো পয়েন্ট। বইতে আরো অনেক পয়েন্ট লেখা থাকতে পারে, দরকার নেই, এনাফ 1 বা 2 মার্কসের জন্য এটা লেখা। নেক্সট কোশ্চেন, যেটা তোমাকে বললাম, হোয়াট হ্যাপেন্ড ইফ মোনোক্রোম্যাটিক লাইট সোর্স ইজ রিপ্লেসড বাই হোয়াইট লাইট সোর্স? ভালো করে বুঝবে, লিখে নাও। আগে লিখে দিই, তারপর বোঝাবো। কি বলছে? হোয়াট হ্যাপেন ইফ মোনোক্রোম্যাটিক লাইট, ভাবে লেখো, ইন্টারফেয়ারেন্স শর্টে উইথ, পরীক্ষায় দেবে কিন্তু খুব দেয়, দুটো কোশ্চেনই, উইথ হোয়াইট লাইট সোর্স। interference with white light source। চলো করব। বোঝো? আচ্ছা, প্রথমে আগে লিখে দিই, হ্যাঁ প্রথমে আগে লিখে দিই, তারপর তোমাদের বুঝিয়ে দিচ্ছি। লিখে নাও। ফর সেন্ট্রাল ফ্রিঞ্জ, ফর white light source, for হোয়াইট, পরীক্ষায় তুমি এটাই লিখবে, বোঝানোটা নিজের কাছে থাকবে। ফর হোয়াইট লাইট সোর্স, সেন্ট্রাল ফ্রিঞ্জ ইজ ব্রাইট, সেন্ট্রাল ফ্রিঞ্জ ইজ ব্রাইট, then on either side, then on either side of the central fringe, of the central fringe is violet, violet, while the farthest fringe, while
the farthest fringe is red after few fringes, after few colored fringes, we observe general illumination. পরীক্ষা এলে এটাই লিখতে হবে না, নিজের ল্যাঙ্গুয়েজে লিখবে, আমি বুঝিয়ে দিই, নিজের ল্যাঙ্গুয়েজে লিখবে। চলো লিখে নাও সবাই, তারপর বলছি। হয়েছে লেখা? চলো আচ্ছা, ভালো করে বুঝবে বাবা, একদম সহজ জিনিস, লোকেরা মুখস্থ করে যায়, মুখস্থ করার কোনো মানে হয় না, কনসেপ্ট বোঝো। তাহলে আগে আমাকে তোমাকে ইন্টারফেয়ারেন্স প্যাটার্নে ওয়াইডিএসি ছবি আঁকতে হবে। এটা ওয়াইডিএসি ছবি, সবার ক্লিয়ার? এটা সোর্স, এখান থেকে S1, এখান থেকে S2। বলো ছবি ক্লিয়ার কিনা? এটা স্ক্রিন, বলো। এটা ক্যাপিটাল ডি, ডিট মানে হচ্ছে ডিসটেন্স বিটুইন স্লিট এন্ড স্ক্রিন, আগের দিন হয়েছিল, আজকে বলে আরেকবার বলে দিচ্ছি। আর এই ডিসটেন্সটাকে বলা হয় স্মল ডি। স্মল ডি মানে হচ্ছে, লিখলাম না, তোমরা লিখে নিতে পারো, ডিসটেন্স বিটুইন টু স্লিটস। বলো সবার ক্লিয়ার কিনা? আচ্ছা, ভালো করে বোঝো। আমাদের সব ঝামেলা কেন হচ্ছে? ইন্টারফেয়ারেন্স এফেক্টে আমরা কি মেন জিনিসটা দেখি? মেন জিনিস যেটা, তার নাম পাথ ডিফারেন্স। হ্যাঁ কি নয়? রে আরে সহজে ভাব, এদিকে দেখ, ফিজিক্সটা বোঝার চেষ্টা কর। লাইট মানে ভাবতে পারি এরকম একটা ওয়েভ গেল, হ্যাঁ আমি জানি ওটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আমি লংজিটিউডিনাল ওয়েভ হিসাবে আঁকছি। আরে বাবা একই তো জিনিস, ডায়াগ্রামেটিক্যালি বোঝার চেষ্টা কর আগে। এটা ফার্স্ট ওয়েভ, কি রে? তোরা করেছিস, দেখ আমি করার পর তোরা বুঝতে পারবি। আচ্ছা, এটা যদি আমি আঁকি তলায়, এটা সেকেন্ড ওয়েভ। যদি হয় এরকম, বলতো এর যখন ওপর, মানে যেটাকে তোরা ক্রেস্ট আর ট্রাফ বলিস, ধরতে পাচ্ছিস আমার কথা? এর যখন ক্রেস্ট, এরও তখনই সেম জায়গায় ক্রেস্ট, তাহলে এদের রেজাল্টেন্টটা আরো বেড়ে যাবে না? এর যখন ট্রাফ, এরও তখন ট্রাফ, তাহলে এটা নিচের দিকে আরো বেড়ে যাবে এরকম। বল বুঝলি কিনা? এটাই তো রেজাল্টেন্ট, মনে পড়ছে তোদের? এরকম এঁকেছিলিস তোরা ক্লাস 11-এ? হ্যাঁ স্যার। এটাকে বলা হয় সেম ফেজে ম্যাচ করা। আর ডিফারেন্ট ফেজ মানে কি? ডিফারেন্ট মানে এক্স্যাক্টলি অপোজিট ফেজ আঁকছি আমি, এরকম হলো, আর এক্স্যাক্টলি অপোজিট হবে। বল বুঝতে পারছিস কিনা? আরে এঁকেছিলিস এরকম, মনে পড়ছে? অর্গান পাইপে। আর এর মাঝখানে এরকমও হতে পারতো, তুই নিঃসন্দেহে বলতে পারিস এরকমও তো স্যার হতে পারে। হ্যাঁ হবে, সে যা ইচ্ছা হবে। তাহলে আমার মেন কথা যে একটা ওয়েভ যাচ্ছে, ভালো করে দেখ, একটা ওয়েভ যাচ্ছে, আরেকটা ওয়েভ যদি ওর সাথে সাথে যায় তাহলে সবসময় কনস্ট্রাকটিভ হবে। আর একটা ওয়েভ যাচ্ছে, এই ওয়েভটা যাচ্ছে, এ বেশি দূর চলে যাচ্ছে, একটু কম যাচ্ছে, তাহলে এদের মধ্যে একটা ফেজ ডিফারেন্স তৈরি হবে। যে ফেজ ডিফারেন্সটা তৈরি হয় পাথ ডিফারেন্স থেকে, সেই পাথ ডিফারেন্সের জন্যই পুরো ইন্টারফেয়ারেন্সের প্যাটার্নটা তৈরি হয়। যদি পাথ ডিফারেন্স, ভালো করে শোন, যদি পাথ ডিফারেন্স করে দেখিয়েছি 0 হয়, ল্যামডা হয়, 2 ল্যামডা হয়, 3 ল্যামডা হয়, ডট ডট ডট, তাহলে কনস্ট্রাকটিভ হবে, মানে ব্রাইট ফ্রিঞ্জ হবে। যদি পাথ ডিফারেন্স
ল্যামডা বাই 2, 3 ল্যামডা বাই 2, 5 ল্যামডা বাই 2 হয়, তাহলে হবে ডিস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স। আর অন্য কিছু হলে একটা আমরা শেড দেখতে পাবো, না ব্রাইট না ডার্ক, তার মাঝখানে কিছু। বলো বোঝা যাচ্ছে কিনা? এবার তাকাও ছবিটার দিকে। আচ্ছা, এখান থেকে ভালো করে দেখো, এটা কি সোর্স? এবারে মুছে দিই এগুলো। এটা কি সোর্স বাবা বলো এখন? কি সোর্স? কি সোর্স? হোয়াইট লাইট সোর্স। তাহলে এখান থেকে কতগুলো কালার বেরোবে বাবা? 7খানা কালার। আমি আর আঁকিনি, বোঝো। এখান থেকে এর যা পাথ ডিফারেন্স, এখান থেকে এটারও কি সেম পাথ ডিফারেন্স? এই ডিসটেন্সটা যা, এই ডিসটেন্সটাও কি তাই? তাহলে তাহলে এখান থেকে কথার কথা বলছি, ভায়োলেট যে যখন পৌঁছবে, এখান থেকে ভায়োলেট এখানে তখন পৌঁছবে, এখান থেকে রেড যখন এখানে পৌঁছবে, এখান থেকেও রেড এখানে পৌঁছবে, বাকি সব কালার একসাথে এখানে পৌঁছবে। বলো বুঝলে কিনা? কারণ পাথ তো সেম। আচ্ছা, এর কি মিডিয়াম আলাদা আছে? এখানে যা মিডিয়াম এখানেও, তাহলে মিডিয়াম সেম থাকলে লাইটের স্পিডেও চেঞ্জ হবে না, তাহলে ডিসটেন্সও সেম, স্পিডও সেম, তাহলে কি ওরা সেম টাইমে পৌঁছবে না? তাহলে সবাই একসাথে যদি ওই সেন্টারে পৌঁছয়, তাহলে সেন্টারে তুমি আবার একসাথে সব কালারকে কি দেখবে? হোয়াইট। তাহলে আশা করব তোমাদের আমি আরামসে বোঝাতে পেরেছি যে সেন্ট্রাল ব্রাইট হবে, সরি মানে সেন্ট্রাল ব্রাইটটা, সেন্ট্রাল ফ্রিজটা হবে ব্রাইট, হোয়াইট লিখে দিলাম, তাই তো? সেন্ট্রাল ব্রাইট ফ্রিজটা হবে হোয়াইট। বলো এটা সবার ক্লিয়ার হলো কিনা? দেখো তাই লেখা আছে, পড়ে দেখো, পড়ে দেখো, বলো ক্লিয়ার হচ্ছে কিনা বাবা? মুখস্থ করো না। ক্লিয়ার? এরপরে 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 যে কোনো একটা ধরো, একটা দিকে যাও, ওপরেই যাই, এখানে ধরো, এইখানে ধরলাম, এত দূরে হয় না, ধরো এখানে ধরলাম। আচ্ছা, এখান থেকে যে পাথ ডিফারেন্স, এখান থেকে কি তাই পাথ ডিফারেন্স হবে? এবার এখানটা না, হবে না। আচ্ছা, এখানে ব্রাইট ফ্রিঞ্জ হয়েছে, ঠিক তার পরের পয়েন্টে কি ফ্রিঞ্জ হয়? নরমালি বলো, এসব ভুলে যাও, এমনি কি ফ্রিঞ্জ হয় বলো? ডার্ক ফ্রিঞ্জ হওয়ার কথা। এবার বুঝো, এবার বুঝো। আচ্ছা, তোমাদের শেখানো হয়েছে ডার্ক ফ্রিঞ্জের ফর্মুলা ছিল ক্যাপিটাল ডি ল্যামডা বাই 2 স্মল ডি। বলো ছিল কিনা? তুমি যদি বলো স্যার এটা কোথা থেকে এসছে, তাহলে আমি আবার বলবো আগের দিনের ভিডিও দেখো, তাতে পরিষ্কার লেখা আছে ব্রাইট ফ্রিঞ্জ কোথায় ফর্ম করবে তার ফর্মুলা ছিল, ডার্ক ফ্রিঞ্জ কোথায় ফর্ম করবে তার ফর্মুলা ছিল। অবভিয়াসলি এটা ফার্স্ট ডার্ক ফ্রিঞ্জ। আচ্ছা, অ্যাকচুয়ালি ফর্মুলা আমি লিখছি, অ্যাকচুয়াল ফর্মুলা লিখছি, আমার অন্যায় হয়েছে, আমি জেনারেল ফর্মুলা, তোমরা হ্যাবিচুয়েটেড, এটা ছিল। এবার বলো সবার কাছে ক্লিয়ার হলো কিনা? আচ্ছা আচ্ছা, এটা যদি ফার্স্ট হয় তাহলে m এর জায়গায় 1 বসাও, m 1 থেকে শুরু হয়, আশা করি সবার মনে আছে। m এর জায়গায় 1 বসালে দেখো আমি যা লিখেছিলাম তাই হয় বাবা, তাই তো নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে y, y মানে কি? সেন্ট্রাল ফ্রিঞ্জ থেকে তার ডিসটেন্স, মানে কি মানে কি মানে কি? এইটা হচ্ছে y, এইটাকে বলা হয় y। আচ্ছা, এই y তে y আমি কি বলতে পারি? y ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ল্যামডা। তাহলে যার ল্যামডা কম
তার ওয়াইও কম, যার ল্যামডা বেশি তার ওয়াইও বেশি। ভালো করে বোঝো, তাহলে যার ল্যামডা কম তার ওয়াইও যদি কম হয়, কার ল্যামডা কম? ভিবজিও, হ্যাঁ ভায়োলেট লাইট। ভায়োলেট লাইটে। তাহলে এখানে আমি কি বলতে পারি? ডার্কের মধ্যে ভায়োলেট হবে কি রে? কি রে? ভায়োলেটের পর কি হবে? ইন্ডিগো হবে। এরকম করতে 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 ইন্ডিগো হবে, ব্লু হবে, এরকম করতে 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 একদম ফার্থেস্টে কে হবে? রেড। দেখো তাই লেখা আছে, এত অবধি পড়ে দেখো, তাই লেখা আছে। দে অন আইদার সাইড অফ দ্য সেন্ট্রাল ফ্রিঞ্জ, আইদার সাইড মানে এদিকেও হবে এদিকেও হবে, ইজ ভায়োলেট while the farthest fringe is red। আর বাকিদের কথা তো বলা হয়নি। এবার যত দূরে চলে যাব তখন এই পোরশনে, এটা খুব ছোট্ট একটা জায়গার মধ্যে দেখা যায়, রাফলি আমি যদি বলি মিলিমিটার মাইক্রোমিটারের মধ্যে এগুলো দেখা যায়। তার বেশি যখন দূরের দিকে চলে যাব, আরো ফারদেস্ট, আরো দূরের দিকে যখন চলে যাব, তখন ইন্টারফারেন্স এফেক্ট ডিস্ট্রয় হয়ে যায়। কেন ডিস্ট্রয় হয়ে যায়? তার রিজন খুব সিম্পল, কারণ পাথ ডিফারেন্সটা এতটা বেড়ে যায় যে তখন ব্রাইট আর ডার্কের ডিফারেন্সটা, মানে ইন্টেন্সিটি ডিফারেন্সটা প্রায় নেগলিজেবল হয়ে যায়। তো তখন জেনারেল ইলুমিনেশন, মানে যেটা ব্রাইট সেটাই তোমার ডার্কই মনে হবে যেন একই রকমের আলো ছড়িয়ে আছে। তাই লেখা আছে আফটার ফিউ কালার্ড ফ্রিঞ্জেস উই অবজার্ভ জেনারেল ইলুমিনেশন। বলো সবার ক্লিয়ার হলো কিনা? হ্যাঁ স্যার। তো পরীক্ষার মোটামুটি সব জিনিসই আমি তোমাকে বলে দিয়েছি। না, একটা পরীক্ষার কোশ্চেন বাকি আছে। এখান থেকে আরেকটা কোশ্চেন দেয়, লেখো ইম্পর্টেন্ট কোশ্চেন। মুছে দেবো, এটা হয়েছে। হ্যাঁ স্যার। চলো, আচ্ছা ইম্পর্টেন্ট কোশ্চেন কি বলছে? ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন গ্রাফ, ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন গ্রাফ ইন ওয়াইডিএসি। ইম্পর্টেন্ট, পরীক্ষা রাখতে দেয়। ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন গ্রাফ ইন ওয়াইডিএসি, পরীক্ষায় আঁকতে দেয় বাবা। চলো শুরু করব। হ্যাঁ স্যার। আচ্ছা, আশা করব সবার মনে আছে, করলে আমি তাড়াতাড়ি করে দিতে পারি। এখান থেকে শুরু হয় অ্যাকচুয়ালি। ইন্টেন্সিটি হচ্ছে, রেজাল্ট্যান্ট ইন্টেন্সিটি হচ্ছে 4i cos স্কয়ার phi বাই 2। এই ফর্মুলাটা কি তোমরা জানতে পারলে? কোথা থেকে এলো? হ্যাঁ স্যার। গুড, যারা জানতে পেরেছো তার মানে তারা পরপর ভিডিও দেখছো, খুব ভালো। যারা জানতে পারোনি তাদের জন্য একবার আমি করে দিচ্ছি। আচ্ছা, যেটা করে দিচ্ছি এটা অন্য এক জায়গায় মনে আমরা করেছিলাম, মনে আছে হয়তো, দেখবে একটুখানি, আর আগের ভিডিওতে করা আছে, আমি তবুও একবার করে দিচ্ছি। কি ওয়াইডিএসি ছবিটা এরকম ছিল, এটা S1, এটা S2। S1 থেকে ইন্টেন্সিটি I বেরোচ্ছে, S2 থেকেও ইন্টেন্সিটি I, আচ্ছা I1 আর I2 বেরোচ্ছে ধরলাম প্রথমে। তাহলে এই ফর্মুলা ছিল, এটা তো ইন্টারফারেন্সে করা হয়েছিল, যে ফর্মুলাটা এখন আমি লিখছি, I1 plus I2 plus 2 root over I1 I2 cos phi। যদি এটাও বলো যে এটা কোথায় ছিল, এটা দু জায়গায় ছিল, ক্লাস 11এও করানো হয়েছিল, ক্লাস 12 এর ওয়েব অপটিক্সেও আমি করিয়েছি। হয় 11 এর খাতা দেখো, নয় ওয়েব অপটিক্সের ক্লাস 12 এর আগের ভিডিওগুলো দেখো। যদি নোট বানিয়ে থাকো নিঃসন্দেহে তুমি এটা বানিয়েছো। অ্যাপ্রক্সিমেশন কি?
when I1 is equal to I2 তুমি বলে স্যার এগুলো কখন করেছিলেন তারও নাম বলে দিচ্ছি ব্যাকওয়ার্ড ওয়েভ ফ্রন্ট ইজ নট পসিবল সেইখানে আমি এটা প্রুফ করে দেখিয়েছিলাম আর কত বলবো IR হবে আচ্ছা I1 is equal to I2 is equal to I নাম দিলাম বসিয়ে দাও 2I plus 2I cos phi 2I কমন যাবে 1 plus cos phi 1 plus cos theta ফর্মুলা 2 cos square theta by 2 তাহলে 4I cos square phi by 2 ক্লিয়ার Yes, sir. চলো তাহলে আমি বলতে পারি মুছে দিলাম এটা আর দরকার নেই তাহলে আমি বলতে পারি এখান থেকে ভালো করে দেখো যখন phi 0 হবে তখন IR max হবে তার ভ্যালু 4I হবে বলো বুঝলে কিনা cos 0 1 তার ম্যাক্সিমাম হবে বলো বুঝলে কিনা Yes, sir. কখন হয় phi 0 অ্যানসার হচ্ছে যখন ল্যামডা 0 হয় বলছিলাম এক্ষুনি সরি পাথ ডিফারেন্স ডেল্টা x 0 হয় ল্যামডা হয় 2 ল্যামডা হয় ডট 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 ক্লিয়ার স্যার কোথা থেকে বললেন এগুলো এটাও ইন্টারফেয়ারেন্স কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স ডিস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স ওয়েভ অপটিক্স এর আগের ভিডিওতে করে দেখিয়েছিলাম ক্লিয়ার Yes, sir. কখন বলো মিনিমাম হবে যখন phi পাই হবে আমি জানি আর অনেক ভ্যালুতে হয় আমি জেনারেল সলিউশন নিচ্ছি না প্রথমটা দিয়ে বলছি তো জেনারেল সলিউশন পাশে নিচ্ছি phi যখন পাই হবে cos phi হচ্ছে মাইনাস cos phi হচ্ছে মাইনাস cos স্কয়ার আছে তাহলে cos phi হচ্ছে 90 হয়ে যাবে 0 হয়ে যাবে তাই তো IR মিনিমাম 0 হবে কখন হবে যখন ডেল্টা x এটাও বলেছিলাম ল্যামডা বাই 2 3 ল্যামডা বাই 2 5 ল্যামডা বাই 2 ডট 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 বলো সবার ক্লিয়ার হলো কিনা Yes, sir. তাহলে ছবিটা আঁকুন পরীক্ষা কি দেবে শুধু ছবি আঁকতে দেবে তখন ছবি এঁকে দিলেই গল্প শেষ তাহলে আপনি এত সব করছেন কেন আরে বাবা তোমাকে তো আমাকে বোঝাতে হবে আমি ছবি এঁকে দিলে তুমি কি আর আমাকে ছেড়ে দেবে যে স্যার কেন হলো বলবে না তার জন্য আমি করছি চলো পরীক্ষার সাথে এখন দরকার নেই আঁকছি এখানে এই এটা একটা ডট ডট দিয়ে দিলাম আমার সুবিধার জন্য এই বরাবর ইন্টেন্সিটি এই বরাবর পাথ ডিফারেন্স